বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইরতিজান আসিম সৌরভ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস 7 দিন। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কেন্দ্রিক তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন। এর পাশাপাশি আমরা যদি দেখি যে এই নির্বাচনের যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল আজ, তবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে। প্রশ্ন হলো যে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে সেটি হলো নির্বাচন কেমন হবে। এই প্রশ্নটি যে আজকের বিষয়টি এমন নয়। আমরা যদি একটু পেছন ফিরে যাই, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পরপর 3টি বিতর্কিত নির্বাচন, তার আগেও আসলে বিভিন্ন সময়ে এদেশের মানুষ বিতর্কিত নির্বাচন বা প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখেছে। এই গণঅভ্যুত্থানের পরে অনেকেরই একটা প্রত্যাশার জায়গা ছিল যে অনেক বড় কিছু পরিবর্তন আসবে। সেই জায়গাতে আসলে কতটুকু পরিবর্তন আসলো সেই বিষয়ে আবার প্রশ্ন উঠেছে। কারণ এরই মাঝে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বলি, তাদের অভ্যন্তরীণ কিংবা বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের সাথে যেই ধরনের তাদের যে রাজনৈতিক চর্চা আমরা দেখছি, সেটি নিয়েও আসলে এক ধরনের অনেকের মাঝে শঙ্কা বলি বা নানান রকম প্রত্যাশার জায়গা থেকে তাদের যে পূরণ হওয়ার জায়গায় যে এক ধরনের হতাশ হওয়ার যে বিষয়টি, সেটিও অনেক জায়গায় তৈরি হয়েছে। কিন্তু সব মিলিয়ে তারপরেও কিন্তু এখনও অনেকেই আশা করছেন যে তাদের প্রত্যাশা আগামীতে একটি ভালো নির্বাচন দেখতে চান। সেই পথে কতটুকু রয়েছে বাংলাদেশ বা সার্বিকভাবে সেই পরিস্থিতি কতটুকু রয়েছে, আমরা সেটিই জানবো আজকে আমাদের যারা আলোচক আছেন তাদের কাছ থেকে তাদের বিশ্লেষণ জানবো। আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আমাদের সঙ্গে আরও আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা টকে। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করছি আলোচনা। এর আগেও আপনি এই বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছেন। সেটি হলো যে আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে এইবারের নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আবার বলাও হয়েছে, এটিও বলা হয়েছে যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু তারা এটি বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে। কিন্তু এরপরও আমরা দেখছি সাধারণ মানুষের মাঝে কোথাও না কোথাও নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। কেউ কেউ এখনও এই ধরনের শঙ্কা কেউ কেউ বলে থাকেন যে নির্বাচন হবে কিনা সেই শঙ্কাটিও অনেকের মাঝে দেখা যায়। প্রশ্ন হলো যে এখন পর্যন্ত এই সংখ্যাটা কেন এবং যেই সেরা নির্বাচনের কথা বলা হচ্ছে সেই পথে কতটুকু রয়েছে বাংলাদেশ? দেখেন, এটা আসলে ইতিহাসের সেরা নির্বাচন হবে এই কথাটা উচ্চারণ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং সবচেয়ে হতাশার বিষয় হলো আমার ধারণা এই ওনার এই কথা কেউ বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস করে নাই। এবং এই যে আপনি বললেন, আপনি নিজেও তো বললেন একটা শঙ্কা আছে, দ্বিধা আছে, সংশয় আছে। এর কারণটা কি? কারণ হলো ওনার কথার উপর কেউ আস্থা রাখতে পারে না, চায় না। উনি এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেন নাই যে উদাহরণের উপর ডিপেন্ড করে ওনার এই ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারবে। উনি সেটা পারেন নাই। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, একটা ভালো নির্বাচন আপনি করতে চান, তার তো কিছু নমুনা আপনাকে দেখাতে হবে। ওনারা কি এমন কোনো নমুনা দেখাতে পেরেছেন? নির্বাচনের বাকি আছে মাত্র আর 1 মাস, ধরেন 10 দিন, 7 দিন, 1 মাস 7 দিন, তাহলে 1 মাস 7 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে এখন তো একটা ধারণা মানুষের থাকা দরকার যে না, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু দেখাতে। কি দেখাতে পেরেছেন বলেন? 1 মাস 7 দিন আগে একটা বাচ্চা, একটা ছেলে একটা থানায় যেয়ে বলে যে আমরা একজন এসআইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। কাজে আমাদের ওইটা আপনি এখনই ছেড়ে দেন, কারণ আমরা আপনাদেরকে বসাইছি, আমাদের প্রশাসনের লোক আপনি। এবং তারপর পুলিশ ওই লোকটাকে তো তখনই ধরা উচিত ছিল, 54 ধারায় তখনই ধরা উচিত ছিল। যে লোকটা নিজে স্বীকার করছে যে আমি একজন পুলিশ কর্মকর্তাকে জ্বালিয়ে দিয়েছি, তাকে তো ওই মুহূর্তে ধরা উচিত ছিল। ধরছে? ধরে নাই। বরঞ্চ ওই ছেলেটা যাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল তাকে ছেড়ে দিয়েছে। পরে ধরা হলো, আবার জামিনও দেওয়া হয়েছে। আচ্ছা, পরে তাকে ধরা হয়েছে, ধরার পরে আবার জামিন দেওয়া হয়েছে। এখন 2000 টাকা মচিলাকে তারা জামিন দিয়ে দিচ্ছে। কারণ ওই পোলা যদি কালকে আবার ওই থানা অফিসে আসে, তো ওই ওসি তো প্যান্ট খারাপ করে দিবে, তো প্যান্ট নষ্ট হয়ে যাবে। তো যে ওসির এইটুকু ক্ষমতা, কারণটা হলো কি, ও কি পারতো না ওরা এখানে ধরে আটকাতে? পারতো। করে নাই কেন? করে নাই হলো এই সরকার তাকে এমন একটা ধারণা তাকে দিয়েছে, তুমি যদি ওকে ধরো তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু ক্লোজ করে ফেলাবো। তো কে ক্লোজ হতে চায়? কে চাকরি হারাতে চায়? কে আগুনে পুড়ে নিজে জান দিতে চায়? এই জিনিস চায় না পরিবর্তনের। এই যে পুলিশের অবস্থা, আপনাকে তো আগামীতে এই পুলিশ নিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচনের সময় ওরা আসবে, মেহেদী হাসান ভাই উনি আসবেন, এসে বলবেন যে আপনাকে আমি নিয়োগ দিয়েছি, আমার কথা শুনতে হবে।
নাহলে কিন্তু একজনকে পুরাই দিছি, আপনাকে প্যান্ট খারাপ করে দিছি, আপনাকে অনেক কিছু করে করে ফেলাম বলবে, শুনতে হবে সবার। যদি এরকম বাস্তবতা থাকে, সেই বাস্তবতায় আপনি একটা ইতিহাসে সেরা নির্বাচন করবেন। এই ভদ্রলোক ইতিহাস বুঝে? ডক্টর ইউনূস ইতিহাসই বুঝে না, আর নির্বাচন জীবনে করছে কোনো দিন নেই। ওনার যে একটা যে জায়গায় উনি চাকরি করতো, চাকরি মানে যেটা উনি বানাইছিলেন নাকি গ্রামীণ ব্যাংক, ওখানে মিনিমাম গণতন্ত্র কখনো ছিল? সে কি করবে? সে গণতন্ত্র বুঝে? যা ইচ্ছা হয় তাই করে, কি বুঝে না বুঝে আল্লাহ জানে একমাত্র। কাজে সে বলতেছে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। শুনেন ভাই, এই লোক ভাই কথার যে উনি বলে এই কথা, ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি। উনি বলে হলো কথার ফেরিওয়ালা, বুঝছেন না? এই কথার ফেরিওয়ালা উনি বিদেশের মাটিতে যে ওদেরকে দুই একটা ভুং ভাং করে, আর বিদেশের ওই লোকগুলি তো এক ধরনের মানে মানে ওদের সঙ্গে বাস্তবতা যোগাযোগ একটু কম, শুনে আর মুগ্ধ হয়, আরে বাবা আইসি একজন, তাকে পুরস্কার দিয়ে তারে খেলে মোটামুটি উপরের দিকে উঠাচ্ছে আর কি, ক্যানভাসের মতো সে উঠতেছে, কথা বলতেছে। এইগুলি বলে ভাই বাস্তবতার সঙ্গে এগুলি কোনো মিল নাই। ইলেকশন হবে, একটা ভয়ঙ্কর ইলেকশন হবে, বললাম দেখেন। মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে? প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে, এটা হলো একটা ভয়ঙ্কর দিক। দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনটা আমি আপনার 2024 যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনের 15-20 দিন আগেও আমি ওপেন বলেছি যে আমি এটাকে যে নির্বাচনটা হচ্ছে এটাকে আমি নির্বাচনই মনে করি না। এই আমি বলছি আওয়ামী লীগ আমলে, সরকার আমলে ওই মুজাম্মেল বাবুদের একটা প্রোগ্রাম হইতো, গোল টেবিল, রাউন্ড টেবিল হতো, জি, আপনি বলেছেন বিভিন্ন সময় এই বিষয়টি এডিটরস গিল্ডে আমি একা বলেছি যে এটা আমি নির্বাচনই মনে করি না কোনো। কারণ আপনি যেখানেই ভোট দিবেন ওইটাই আমার লোক, ওইটাই আওয়ামী লীগ। তো এখানেও একই জিনিস হচ্ছে। এই নির্বাচনে আপনি কী করবেন? এই যে নির্বাচনে নিয়ার অ্যাবাউট 30% লোকের ভোটারের কোনো চয়েস নাই, তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য। কিসের নির্বাচন এটা? আমরা এতদিন যে রাজনৈতিক যে চর্চাগুলো দেখছি, আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা কি মানে বাড়তে পারে? আপনি যেমন বলছেন প্রত্যাশার মৃত্যু ঘটবে, সেটি কি আসলে ভোটার উপস্থিতির দিক থেকে, নাকি আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, নাকি আসলে সার্বিকভাবে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো? এটা আসলে ঠিক কোন দিক দিয়ে ঘটবে আমি জানি না। ভোটার উপস্থিতি কম হতে পারে, সহিংসতাও হতে পারে, সব কিছু হতে পারে। কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। মানে আমি বলি আপনার একটা কথা, এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না, নৌকা মার্কা থাকবে না এই ব্যালট পেপারে। কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। জি, ধন্যবাদ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ তো একটি বড় একটা গণ অভ্যুত্থানের পরে সরকার পতন হলো, এখনো কি আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর নির্বাচনের ক্ষেত্রে বলে আপনি মনে করেন? নির্বাচন মানে হচ্ছে ভোটার। আপনার 30% ভোটার, আওয়ামী লীগের ভোটার, তাদেরকে আপনার খোয়ারের বাইরে নিয়ে গেছেন। খোয়ারের মানে কি? প্রত্যেকটা ভোটার তার যে দল বা তার খোয়ারে থাকে। যেমন বিএনপি পন্থীরা বিএনপির মধ্যে থাকে, জাতীয় পার্টির মধ্যে থাকে, আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের মধ্যে থাকতো। ট্র্যাডিশনাল যে ইলেকশনগুলি হয়েছে এই 24-24 না আগে, তো এখন আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি মালে গনিমত করে দিচ্ছেন। তাদেরকে এ থাবা দেয়, ও থাবা দেয়, এ পয়সার সাথে এ মামলা উঠাই নেবে, এই ধরনের করতেছেন। তার সামনে তো কোনো চয়েস নাই। আচ্ছা, যে নির্বাচনে 30% লোক, 30% ভোটার ভোট দেওয়ার তার কোনো নাই, ভোট দিতে পারবে কিন্তু তার চয়েস নাই, সে তো ভোট দিতে চাবে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটকে, নৌকার মার্কায় ভোট দেবে সে সিম্বলে, না? সেখানে সেটা নাই তো, তাকে ভোট দিতে হবে হয় জাতীয় পার্টি, হয় কোনো স্বতন্ত্র সদস্য, নইলে বিএনপি, নইলে জামাত, রাইট? তার নিজস্ব কোনো চয়েস নাই। সেই নির্বাচন আসলেই একটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ নির্বাচন হবে এই সেন্সে যে 30% লোকরে আপনি নির্বাচনে ভোটারকে বাইরে রেখা আপনি ভোট করতেছেন। আপনি সবসময় নির্বাচন বলতেছেন, প্রথমেই তো সেখানে একটা কথা আছে, ওখানে তো শুধু নির্বাচন না, ওখানে গণভোটও তো আছে। গণভোটের কথা কেউ কিন্তু আনেই না, কিন্তু গণভোটের কিন্তু একটা বিশাল সমস্যাও আছে। গণভোটে আপনার 4টা প্রপোজিশন আছে, এটা আগেও বলেছি, এখনো বলি যে এই গণভোটে কি লোকে ভোট দিতে পারবে? গণভোটে তাদের ভোট দেওয়ার মতো এবিলিটি আছে? 25% লোকে তো পড়তেই পারে না। সুতরাং এই নির্বাচন
এই নির্বাচন যদি হয়, হতে পারে, সব কিছু তো সম্ভব, কিন্তু এটা ভঙ্গুর নির্বাচন হবে। আমি যেটা বলেছি যে এই 1996-এর যে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন মাত্র 13 দিন টিকছে। 13 ডের পরেই কিন্তু আপনার সংসদকে বাতিল করা হয়েছে। ঠিক এই নির্বাচন হওয়ার পরে যে সংসদ হবে, সেই সংসদ কি 5 বছর টিকে থাকবে, সেটাও নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। সেই জন্য আমি মনে করি কি ডক্টর ইউনূস নির্বাচনের করতে যায় ফেইলিওর হয়েছে। ফেইলিওর হওয়ার কারণটা কি জানেন? তাদের অন্তরে ছিল যে এই জিনিসটা, এই সংস্কার করে আপনার বহুদিন পর্যন্ত কাটা যাবে, 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত সংস্কার হবে, ছোট সংস্কার, বড় সংস্কার, কি যে কথা, মানে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, কোথায় তোমার প্যাকেজ এখন? তুমি যে জাতির থেকে, এই জীবন থেকে প্রায় 1.5 বছর নষ্ট করে দিছে। আসবে এখানে সমস্যাটা ছিল কি, শেখ হাসিনার মেইন সমস্যা ছিল সে মানুষের ভোটাধিকারটা তুলে নিচ্ছিল। ভোটাধিকার ছিল না, মানুষকে তারা খুন করত, গুম করত, দুর্নীতি করত। এইসব কারণে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটার সলিউশন ছিল একটাই, যে বিচার করা, যারা এগুলি করছে তাদের একটা কঠিন বিচার করা। সেটা উনি করে নাই, সেটা কিন্তু করে নাই। সেই ধরনের যেসব কাজ তারা করছে সেই ধারা অনুসারে কিন্তু তারা যায় নাই। বিচার করা এবং একটা সুষ্ঠু একটা নির্বাচন করা, যেমন নেপালে করতেছে। নেপালে সেদিনকে আপনার এই ধরনের ঘটনা ঘটলো, কিন্তু নেপাল 28শে মার্চ খুব সম্ভব নির্বাচন দিয়ে দিছে। এইখানে উনরা এসে বললো যে না, এটা হবে না, আমরা সংস্কার করবো, এটা করবো। কোথার থেকে কতগুলো উড়ন্ত, মানে ওই যে শকুনের মতো কতগুলো পাখি, ফরেন বার্ড নিয়ে আসলো, তারা শকুনের মতো, গ্রেদিনী শকুনের মতো আসার পড়লো, পড়া নানাবিধ কথা, এটা করো, সেটা করো, ওইটা করো। কোথায় সেইগুলি? সব বস্তাবন্দি হয়ে পড়ে আছে। কিন্তু একটা ইমপ্লিমেন্ট করছে। সবচেয়ে বড় দরকার ছিল যে দুর্নীতি মুক্ত করা, চেষ্টা করা অ্যাটলিস্ট। সেই দুর্নীতি, নিজেরাই দুর্নীতিতে নেমে গেছে। একটা অ্যাডভাইজার ডক্টর ইউনূস সহ তাদের সম্পদের হিসাব দেয় নাই। সম্পদের হিসাব দেওয়াটা জরুরি। এই যে দেখেন নির্বাচনে দাঁড়াইছে, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু তার সম্পদের হিসাব দিছে। এক ধরনের হয়তো গরমিল হইতে পারে, এটা হইতে পারে, সেটা, কিন্তু সে তো কেউ বলে নাই যে আমি দেব না। সবাই দিছে, সবাই কিন্তু দিছে। কিন্তু এই ইউনূস সাহেব এসে বলল কি, যে আমরা স্বল্প সময়ের মধ্যে, আমি এবং আমার অ্যাডভাইজাররা দিবে, সম্পদের হিসাব দিবে। 18 মাস পার হয়ে যাচ্ছে, ওনাদের যাওয়ার সময়। কিন্তু এই প্রেক্ষাপটটা কেন তৈরি হলো? মাসুদ কামাল ভাইও বলছিলেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কেউ আস্থা রাখতে পারছেন না, কিন্তু তার উপর আস্থা রেখেই তো আসলে তাকে দায়িত্ব দিয়েছিল সবাই। সেই জায়গাটা আসলে কেন তৈরি হলো না? ফার্স্ট হলো কি, একটা হাইপ তৈরি করা হয়েছে। ওই যে কথার ফেরিয়ালা বলা হয় না, যে ইউনূস সাহেবকে যদি আপনি এখানে না আনতেন, তাহলে সবাই কিন্তু ভাবতো দিল্লি কা লাড্ডু। উনি আসলে হয়তো এই দেশ শ্রীলঙ্কার ইসের মতো হয়ে যেত, সিঙ্গাপুরের মতো হয়ে যেত। ওনাকে আনা হয়েছে, উনি প্রুভ করছে যে উনি একটা ফাঁকা লোক। উনি 3-0 নিয়ে আসছে। আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট হবে গ্লোবালি, সারা পৃথিবীব্যাপী। জিরো এমিশন হবে, জিরো পভার্টি হবে। বাংলাদেশের কী অবস্থা হয়েছে? কিসের জিরো আনএমপ্লয়মেন্ট? বাংলাদেশে এমপ্লয়মেন্ট বাড়তেছে হু করে। আপনার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লোক আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। লোকের পভার্টি লেভেল 30-40 লক্ষ। এই যে ব্র্যাক বলে, এরা বলে, যে সার্ভে করে বলে যে হত দরিদ্র লোকের সংখ্যা আরও 30 লক্ষ বাড়ছে। একটু সামান্যতম লজ্জা নাই এই লোকটার, সামান্যতম লজ্জা নাই। সামান্যতম লজ্জা থাকলে উনি এগুলি সাইরে ছুড়ে চলে যেত। এই কারণে যেত যে উনি এই কথাগুলি বলছে, তার সব বিপরীত ঘটনা করছে। আজকে বাংলাদেশে দেখেন, একটা নির্বাচন করা, আপনার রাজনৈতিক দলগুলিকে যতই বলেন না কেন, তাদেরকে উনি একজনের সাথে আরেকজনের সাথে আরেকজন, একটা এই যে ছেলেরা যারা এই যে বিপ্লব করলো, এক ধরনের বিপ্লব, গণ অভ্যুত্থান করে একটা ডিক্টেটরকে হারাইছে, তাদেরকে দিয়ে একটা পার্টি বানাইলো এবং এই ছেলেদেরকে শত্রু বানায় ফেলালো জনগণের সাথে বানায়। এখন তাদেরকে কায়দা কানুন হয়ে এমন হলো যে এরা কেন জামাতের আশ্রয় যাবে? আশ্রয় গেছে। এখানে তো জামাতের তো ভোট নাই। জামাতের আপনি ধারাবাহিকভাবে জামাতের ভোট গত 35 বছর কমে আসছে। আপনি হিসাব নেন, এই যে 1991-এ জামাতের বিএনপির সাথে সমন্বয় করার পরেও অনলি 12% ভোট ছিল।
96-এ এদের 8% ভোট ছিল, 2001-এ 4%, 2008-এ 4.3%। ধারাবাহিকভাবে জামাতের ভোট কমে আসছে। এখন কি এই 3টে ইলেকশনে এই গত 20 বছরে কি ধারাবাহিকভাবে না, বাড়ছে? কিন্তু এইবার এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, সেগুলো নিয়ে আবার কেউ কেউ এক ধরনের ভিন্ন বার্তা দিচ্ছে, এরকমটি বলছেন অনেকেই। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা করছে কি, বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে কি প্রচুর ছাত্র ভর্তি হয় যারা মাদ্রাসার ছাত্র ভর্তি হয়, এই যে আর্টস ফ্যাকাল্টিতে সবগুলিতে ভর্তি হয়, যার ফলে মাদ্রাসার ছাত্ররা তো আপনার শিবির করে বেশি, প্রিডমিনেন্টলি, অনেকে সবাই করে না, করে তো তো হয়ে গেছে। আপনারা হিসাব করে দেখেন, আপনার সায়েন্স ফ্যাকাল্টি বাদ দেন, সায়েন্স ফ্যাকাল্টি ধরেন কার্জন হলের ওই যেখানে ওই সায়েন্সের ডিপার্টমেন্টগুলি বাদ দেন, সায়েন্সে তো ঢুকতে পারে না এরা তো আপনার মার্ক পায়, এই যে রেজাল্টের উপর ভিত্তি করে সে মার্ক তো 100% মার্ক তারা পেয়ে যায়, তারপরে কোচিং করে, জি, জি। যার ফলে এটা হয়েছে। এবং ঢাকা ইউনিভার্সিটি বলেন, এই ইউনিভার্সিটি 4টার ইসের উপর নির্ভর করে তো জাতীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচন হবে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, যাদের স্মার্টফোন নাই, তাদের ভোটে হবে কিন্তু। জি, ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। সেটি হলো, এর আগেও আমরা দেখেছি যে হলফনামার যে তথ্যটি দেয়া হয় সেটি নিয়ে এক ধরনের অনেকেরই মানে আস্থার জায়গা থাকে না যে আসলে সঠিক তথ্যটি দেয়া হয়েছে কিনা। এবারের ক্ষেত্রে যদি বলা হয় যে এবারের অনেকেই হলফনামায় যে আয়ের তথ্যটি দেয়া হয়েছে সেটি নিয়ে সোশ্যাল মিডিয়া বলি বা বিভিন্ন চায়ের আড্ডা বা অনেক জায়গাতেই এই ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে যে এগুলো আসলে কতটা অথেন্টিক। যেমন আমি 3 জনের কথাই যদি বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 2025-26 অর্থবর্ষে তার আয় দেখানো হয়েছে 6,76,000 টাকা। জামায়াত ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমানের আয় দেখানো হয়েছে 3,60,000 টাকা, এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় দেখানো হয়েছে 16 লাখ টাকা। কিন্তু এই তথ্যগুলো কেউ আসলে বিশ্বাস করছে না। মানে প্রার্থীদের আয় তাহলে কতটা পরিবর্তন হলো মানে নির্বাচন প্রক্রিয়ায়, আপনার কাছে কি মনে হয়? শুনুন, এটা হলো জানেন কি, এটা দেয় ওনারা নিজেরা দেয় কিনা আমার সন্দেহ আছে। মানে হয়তো ওনার হয়ে কেউ একজন করে দেয়, উনি খালি সাইন করে দেয়। এটা যদি করে তাহলে এটা দায়িত্বহীনতা পরিচয় দেয়। উনি ওনার নামে যা যাচ্ছে ওনাদের এটা বোঝা উচিত, লোকে এগুলো নিয়ে আলোচনা করবে। দেখেন, তারেক রহমান সাহেবের বার্ষিক আয় দেখানো হচ্ছে 6 লাখ সামথিং। আমি হিসাব করে দেখছি, তাহলে তার প্রতি মাসে ইনকাম হলো 52,000-53,000 টাকা। ঠিক আছে, এই যে 52-53,000 টাকা যার ইনকাম, যদি তার সঙ্গে তার ওয়াইফেরটাও ধরি, তার ওয়াইফের এরকমই কাছাকাছি, তো ধরেন 1 লাখ টাকা যারা ইনকাম, সে কি গুলশানে এরকম একটা বাসা নিয়ে বাড়ি নিয়ে থাকতে পারবে? আপনি আমার এটা বুঝান রে ভাই। না, ইনকাম তো এটা গত 1 বছরের এক বছরে তো আমি তো উনি এখন কি ইনকাম ওরা বাড়বে? এক বছরেরই গড় আয় বলছেন। ওরা এটা গত বছরের ইনকাম, এই বছরের ইনকাম বাড়ার কি অবস্থা? এই বছর উনি কোনো ভালো চাকরি করবে, কোথাও জয়েন করবে, কি করবে উনি? তো ওনার তো খরচ আরও বেশি, ওনার চাকরি করার সময় তো নাই। তাহলে এটা তো ওনার সংসার চলার কথা বলেন আপনি, কথা। তাহলে উনি কী করবে? লোন করবে? কার কাছে লোন করবে? নাকি ওনারটা অন্য কেউ দিয়ে দিবে? অন্য কেউ দিয়ে দিবে, তার দল দিবে। তার দল যদি দেয়, দল যে গত কয়েক বছর ধরে যে ইলেকশন কমিশনের কাছে হিসাব দেয়, আমার আয় এত, ব্যয় এত, সে ব্যয়ের মধ্যে কি এটা আছে যে দলীয় প্রধানকে সংসার চালানোর জন্য এত টাকা আমি দিয়েছি? আছে? নাই। আগামীতে থাকবে? আপনি শিওর থাকেন থাকবে না। তাহলে কি হয়? কোনো কোনো ব্যবসায়ী দেয়। কেন দেয়? তাহলে ব্যবসায়ী ইনভেস্ট করে। ব্যবসায়ী যেটা ইনভেস্ট করে সেটা রিটার্ন চাইবে না, রিটার্ন সে কীভাবে দেবে ভাই? টাকা তো টাকা 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 তো আসমানি উপায়ে আসে না। আসে যে আমি ঘুমায় থাকলাম, বারিশ তুললাম, সকালবেলা দেখলাম এক গাছে টাকা, তা তো না। টাকাটা কাউকে না কাউকে দিতে হয়। কে দেয়? কে দেয়? এইগুলি কি জানেন, ইয়ের আপনার কি বলে শফিকুর রহমান সাহেবের মাসে ইনকাম হলো কত বলেন আপনি? বাৎসরিক দেখানো হচ্ছে 3,60,000 হ্যাঁ, টাকা। তার মানে ওনার ইনকাম হলো 30,000 টাকা প্রতি মাসে। 30,000। প্রতি মাসে তার ইনকাম হলো 30,000 টাকা ইনকাম। কীভাবে চলে ভাই? কিভাবে চলে আপনার? উনি ওনার পেশা কি চিকিৎসক? ওনার চেম্বার কই? ওই চেম্বার আমি দেখাতে চাই ওনাকে, আমি দেখাবো কোথায় উনি চেম্বার ভাই? উনি এমবিবিএস ডাক্তার। আরেকটা শোনেন, এইগুলো কি এগুলি বলার জন্য বলে, দেওয়ার জন্য দেয়। তো সরকার একটা মানে নিয়ম এটার প্রভাব করেছে। কতটুকু থাকে আসলে নির্বাচনে, এগুলো যে দেখায়? প্রভাব আছে, প্রভাব আছে, অনেক প্রভাব, অনেক প্রভাব আছে। এই যে তারা দিচ্ছে এখন, জি, মনে করেন 2008 সাল থেকে শুরু হয়েছে, তারা এই যে দিচ্ছে জিনিসগুলো, এই দেওয়াতে কি হয়েছে, মানুষ একটা হাসাহাসি করতেছে। এই যে আমি এখন কথা বলতেছি, যদি এটা না দিত তাহলে আমি বলতাম না। এই যে বলাটা, এটা ওনাদের কান পর্যন্ত যাচ্ছে না, হয়তো আমি ক্ষুদ্র মানুষ যাচ্ছে না, যারা বিখ্যাত মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, ওনারা কানে যাচ্ছে। ওনারা কি এতে কানে যাওয়ার ফলে একটু হলেও বিব্রত হচ্ছে না? হচ্ছে তো।
উনি যে ওনার জন্য ফর্ম পূরণ করে তাদের থেকে ধমক দিচ্ছে, তুমি এইভাবে ফর্ম পূরণ করলা কেন, আমার তো এটা ইনকাম না, ধমক দিচ্ছে। আগামীবার আমাকে দেখাই নিবা, কিন্তু বলবে। এই যে বলার যে প্রবণতাটা একবার, দুইবার, তিনবার, সাতবার হইতে 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 যদি ইলেকশনটা জেনুইন হয়, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমি মনে করি এটা কিছুটা হলেও জবাবদিহিতার মধ্যে তাদেরকে ফেলতেছে, এটা প্রয়োজন আছে। কিন্তু তারও যে বড় কথা, আমি একটা কথা বলি, শেষ করি এই প্রসঙ্গটা, খুব ইম্পর্টেন্ট কথা এটা। আমি র্যান্ডমলি আজকে সকাল থেকে বলতে পারো 20 জন প্রার্থীর আমি হলফনামা চেক করছি, বিভিন্ন ধরনের হলফনামা। আমার খালি একটাই দেখার বিষয় ছিল, ওখানে কিন্তু একটা ঘর আছে, এগুলো পেশা, তারপরে আছে সাবেক পেশা, মানে পূর্ববর্তী পেশা, ওনার আগে কি ছিল পেশা, এখন কি পেশা, স্ত্রীর পেশা এবং স্ত্রীর পূর্ববর্তী পেশা, এই ঘরগুলি আছে, পূরণ করতে হয়। আমি দেখলাম এত এত পলিটিশিয়ান, কারো পেশা কিন্তু রাজনীতি নাই, ওদের সবার পেশা হলো ব্যবসায়ী, কেউ হলো গিয়া ডাক্তার, কেউ হলো গিয়া পরামর্শক। আমাদের এই যে নাহিদ ইসলাম সাহেব, উনি ডিগ্রি পাস, স্নাতক পাস, ওনার পেশা হলো পরামর্শক। এই পরামর্শক পেশা কি ওনার আগে ছিল নাকি উপদেষ্টা থেকে পদত্যাগ করার পরে যখন একটা দলের প্রধান হয়েছে তখন পরামর্শক হয়েছে? পরামর্শক পেশা কিন্তু খারাপ না, মনে করেন আমি তাকে পরামর্শ দিলাম, সে একজন লোক একটা ব্যবসা করতে আসলো, ভাই এই ব্যবসাটা করবো, কীভাবে আমি টেন্ডারটা পাইতে পারি, উনি বলো আমাকে পরামর্শক নিয়োগ করে আমি পাওয়াই দেবো। তবে উনি এতদিন ধরে ওখানে যান, সচিবালয়ে যাওয়া আসা ওনার অবাধ, গেলেন, অথবা যমুনাতেও যাইতে পারেন, কোনো সমস্যা নেই, তো ওনার তো যাওয়ার অবাধ, তার যে পরামর্শ করে কাজ হয়ে গেলো। এইভাবে হইতে পারে, আমি জানি না পরামর্শকের কাজটা কি আসলে বাংলাদেশে এই লেভেলের লোকের। যে লোকটা ফুল টাইম পলিটিক্স করে, যে লোকটা স্নাতক পাস, সে লোকটা পরামর্শক হিসেবে কি পরামর্শ কারে দিবে, এটা আমার কাছে একটু সন্দেহ আছে। যাক, তবু সে ইনকাম ভালোই দেখাইছে, 16 লাখ টাকা ইনকাম তার এক বছরে, খারাপ না। উনি দায়িত্ব ছাড়ার সময় একটা হিসাব দিয়েছিলেন, কিন্তু প্রকাশ করে নাই, প্রকাশ করছিল, বলছে ব্যাংকে নাকি তার মাত্র 10,000 টাকা আছে। 10,000 টাকা। তো এখন ওনার এত টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পরামর্শক হয়ে, ভালো খারাপ না, মানে উপদেষ্টা হওয়ার চেয়ে পরামর্শক হওয়া লাভজনক। আচ্ছা, এই প্রবণতা দেখা যায় নির্বাচন কেন্দ্রিক, যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করেন কেউই আসলে দেখা যায় যে ব্যাংক ব্যালেন্স খুব একটা দেখাতে চান না। এর আগেও আমরা দেখেছি যে আগের নির্বাচনগুলোতেও অনেক বড় বড় ব্যবসায়ী যারা কিনা আসলে মাছ ব্যবসা বা খুব ছোট পরিসরে আয় দেখিয়েছেন তাদের, সেইটি আসলে কেন দেখায় আমরা আপনার কাছেও জানবো। তার আগে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছেও একটা বিষয় জানতে চাই যে এই বিষয়টি আসলে কেন করা হয়, মানে এখানে কি কর ফাঁকির বিষয় থাকে নাকি অন্যান্য বিষয় থাকে, যাদের উপর মানুষ ভরসা রাখবে, যারা জনপ্রতিনিধি হবে, তারা যদি শুরুতেই এই ধরনের অসৎ পন্থা অবলম্বন করেন, তাদের আয় নিয়েই যদি মানুষের সাথে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেন, অনাস্থার জায়গা তৈরি করেন, তাহলে পরবর্তীতে তারা আসলে মানুষের কতটুকু আস্থা অর্জন করবেন? না, এটা তো দুর্ভাগ্যজনক যেসব কথা বলা হচ্ছে, যেসব এক ভদ্রলোক, উনি এইচএসসি সমতুল্য, তার এই সারোয়ার তুষার এইচএসসি, উনি দেখেছেন ওনার পেশা হচ্ছে উনি লেখক হয়ে উনি টাকা পায়, লেখক হয়ে টাকা পায়, কি লেখে, কোথায় লেখে, নোবডি নোজ। এটাকে ধরা হয় যে এগুলো দিয়ে দিলাম, হয়ে গেল, কোনো রকমে আমি সাবমিট করলাম। এদের সাথে কিন্তু ইনকাম ট্যাক্সের রিটার্নটা এরা প্রকাশ করে না কেন, চিন্তা করে দেখেন। কারণ ইনকাম ট্যাক্সের রিটার্নটা স্ক্রুটিনাইজড হয়, ভালো মতোই স্ক্রুটিনাইজড হয়, রাইট? এগুলি তো স্ক্রুটিনাইজড হয় না, এবং এদের সেই অথরিটিও নাই যে তার ব্যাংকের চেক করা, এটা করা, সেটা করা। ইলেকশন কমিশন সে শুধু খবর এটা পাইলো এবং আলোচনার জন্য একটা খোরাক হয়। কিন্তু ইনকাম ট্যাক্সের রিটার্নটা আপনি যদি দেখেন যে ওয়েস্টার্ন কান্ট্রিজের, ওই ইউরোপ দেখেন বা আমেরিকা দেখেন, যারা ইলেকশন করে, পাবলিক লাইফে আসে, তাদের প্রত্যেকেরই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন তারা প্রকাশ করে দেয়, 3 বছর, গত 5 বছর, 7 বছর, টোটালি তারা এটাকে ডিসক্লোজ করে দেয় পাবলিক, তা পাবলিক তখন দেখে। তো এদের এই সাথে যদি ইনকাম ট্যাক্সের যে মানে রিটার্নটা তাদের করা উচিত। জি, আমরা এই বিষয়ে আরো জানবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কেমন হবে নির্বাচন। স্যার, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল হলফনামায় আসলে মানে নির্বাচনে হলফনামার প্রভাব কতটুকু রয়েছে আপনি মনে করেন? না, এটা তো তারা যেটা মাসুদ কামাল সাহেব বলতেছিলেন যে এটার একটা আছে আপনার নেম অ্যান্ড শেম, অর্থাৎ এই যে সে এটা দিল, এটার কতটা বাস্তব এবং এটার একটা সন্দেহ প্রকাশ করে লোকে, এটা একটা ইম্প্যাক্ট আছে গ্রাজুয়ালি, কিন্তু এটার কোনো লিগ্যাল ভ্যালু নাই। কারণ নির্বাচন কমিশন কিন্তু
এই তার যে 5 লক্ষ টাকা আছে না 50 লক্ষ টাকা আছে এটা চেক করার কিন্তু তাদের ক্ষমতা নাই। এটা নির্বাচন কমিশন যেটা করতে পারে যে তোমার ইনকাম ট্যাক্সের ফাইলটা 3 বছরের ফাইল আমার কাছে দিবা, ওপেন করে দেবো পাবলিকের কাছে, পাবলিক স্ক্রুটিনি করবে তার কি আইন, তার কি সম্পত্তি আছে, কি আয় আছে, এবং সে কি ব্যয় করবে, কি ব্যয় করতে পারবে, এসব বিষয়। আরেকটা হলো আচ্ছা, আরেকটা বিষয়, অনেক অনেক সাধারণ মানুষ খুব ক্যাজুয়ালি বা খুব ইনফর্মালি আড্ডায় বা এখানে সেখানে এরকমটি বলে থাকেন যে যেই তথ্যগুলো আসলে অথেন্টিকই না বা প্রকৃত অর্থে তুলেই ধরা হয় না, সেই অপশনটা আসলে রাখার দরকারই বা কি? আপনি কি মনে করেন আসলে এটি থাকার আসলেই দরকার আছে? একদম যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে তো তারা চুরি চামারি আরো বেশি করতো। এখানে তবুও তাদের একটা প্রশ্ন করার জায়গা থাকছে। সামান্য হইলেও একটা কিছু আছে, তবে আরো বেশি কড়াকড়ি হওয়া উচিত, তাদের ইনকাম ট্যাক্সের ওইটা থাকা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন ধরুন এই যে যারা মনে করেন যে সরকারের উচ্চ পদে আছে এক্সিস্টিং, এই যে রাজনীতিবিদদেরকে শেখানোর জন্য, অ্যাকাউন্টেবিলিটি শেখানোর জন্য, অনেস্ট করার জন্যই তো এই কেয়ারটেকার গভর্নমেন্টটা আসছে, এই কথা বলছে তারা, যে রাজনীতিবিদরা চুরি করে, চামারি করে, এটা সেটা। এরাই তো চুরি করছে। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ, এবং সেই অভিযোগ খণ্ডনের জন্য তারা সামান্যতম উদ্যোগ নেয় নাই। তারা তাদের সম্পদের কোনো হিসাব দেয় নাই, আয়ের কোনো হিসাব দেয় নাই। এখন তো তারা চলে যাওয়ার সময় হয়েছে, এদের ম্যান্ডেটরি করা উচিত, সম্পদের হিসাব নেওয়া উচিত, ম্যান্ডেটরি। এদের দেশ ছেড়ে চলে যেতেও দেওয়া উচিত না। আগে তুমি হিসাব দেবা, তুমি বাংলাদেশে ফ্ল্যাগ উড়েছো, তোমার হাতে যে কোটি কোটি শত শত হাজার এখন আসলে নির্বাচনের দিকে মনোযোগ দিবে সবাই নাকি আসলে শোনেন, এসব দিকে? নির্বাচন কিসের জন্য? একটা সুষ্ঠু, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যই তো। তো সেটার একটা অংশ। এখানে তারা বড় বড় সম্পদ, এই যে আপনার পোর্ট, এটা সেটা বিক্রি করে দিয়ে যাচ্ছে বিদেশিদের কাছে, 49 বছর 30 বছরে দিচ্ছে। এটার পেছনে কি কোনো দুর্নীতি ছিল কিনা আমি সন্দেহ করি। জি, একদিকে আপনি দুর্নীতির প্রশ্ন তুলেছেন, আমরা জানি অনাস্থার কথা উঠছে, সেই সাথে যে বিষয়টি নিয়ে সবসময় প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সবার, সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অনেকগুলো ঘটনা আছে, একটু আগে মাসুদ কামাল ভাই হবিগঞ্জের ঘটনা বলছিলেন। আমরা যদি খুব সাম্প্রতিক কিছু ঘটনা বলি, এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা, পরবর্তীতে গণমাধ্যমে হামলা, ছায়ানট বা উদিচি, এগুলোতে হামলা, একের পর এক মব, এরপর আরও বিভিন্ন জায়গায় আসলে এই যে পিটিয়ে বা কুপিয়ে বা আগুন জ্বালিয়ে হত্যা করা হচ্ছে, একের পর এক এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কোথাও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মানে লাশ কবর থেকে তুলে পড়ানো হচ্ছে, এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, কোথাও কোথাও পুলিশ থাকলেও অনেকটা নির্বিকার, পুলিশের সামনেই অনেক সময় মব হচ্ছে। এই বিষয়, এমন পরিস্থিতিতে এতগুলো বিষয় যেখানে সামনে আসছে, সেখানে আসলে আগামী নির্বাচনটা কেমন হবে? আবারও সেই প্রশ্নটা চলে আসে। পুলিশের মেরুদণ্ড আপনি ভেঙে দিয়েছেন। এই 1.5 বছরও কিন্তু তাদের ভিতরে আত্মবিশ্বাস আনতে পারেন নাই। পুলিশের কাজ হচ্ছে কিন্তু অপরাধীকে ধরা। এখন থানার মধ্যে যদি একজন ব্যক্তি বলে যে আমি লাশ পুড়িয়ে দিয়েছি, লাশ পোড়ায় দেওয়া কিন্তু ফৌজদারি অপরাধ, এটা কিন্তু আপনার পানিশেবল বা জেল, লং টার্ম জেল। যে আপনার লাশ, কারণ লাশ তো কোনো সময় আক্রমণ করতে পারে না। এই যে বলা হয় যে পুলিশ হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, এটার কি কোনো তদন্ত হয়েছে? এটা তো তদন্ত হওয়া উচিত। আপনি যে কোনো মৃত্যু তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি দেখা যায় যে কেউ হোমিসাইড, ম্যানস্লটার আর হোমিসাইডের পার্থক্য আছে, যদি হোমিসাইড হয়ে থাকে, ইচ্ছা করে একটা পুলিশকে কেউ মেরে থাকে। এর বিপরীতে আবার অনেকে কিন্তু যুক্তি দিচ্ছেন এরকম যে এই পুলিশগুলোই তারা আগে অনেকে হত্যা করেছে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আসলেই সে এই ধরনের বিষয়গুলো আসলে কতটা যৌক্তিক, মানে আইনের প্রয়োগ আসলে কতটা এটা একজনে বলতেছে যে এরা এই যে সন্তোষ বলে এক ভদ্রলোকের কথা বলা হচ্ছে, যে তাকে পুড়িয়ে মারা হয়েছে কারণ সে 7 জন ছাত্রকে একাই গুলি করে মারছে। সুতরাং এই কথাগুলি যে বলা হইলো, এটা কি সত্য না মিথ্যা, এটা একটা তদন্ত তো হওয়া উচিত। সে যদি 7 জন লোকটা একই বাইরে থাকে, তাকে ওখানে হয়তো মানে এই কি বলে যে এক ধরনের মারামারি, এক ধরনের সে গণ্ডগোলে সে মারা পড়তে পারে। আপনার সেলফ ডিফেন্সে তো মারতেই পারে পুলিশকে, কিন্তু সেটা কি আসলে সেলফ ডিফেন্স ছিল কি না, সেই জিনিসটা কি আপনার তদন্ত হয়েছে? তদন্ত হবে না কেন? যে কোনো মৃত্যুই তদন্তের বাইরে যাইতে পারে না।
পুলিশের অপরাধ হইলে পুলিশের মৃত্যুর পরেও তাদেরকে অ্যাকাউন্টেবল হতে পারে যে হ্যাঁ এই লোক এই করতে গেছো সেজন্য মারা মানে পড়ছে। বিষয়টা আইনি প্রক্রিয়ার মধ্যে আইনি দিয়েই হতে হবে। প্রক্রিয়ার মধ্যে কাউকেই আপনি দিতে পারবেন না, মানে কোনো রকমের ছাড় দিতে পারবেন না। এইখানে যখন বলতেছে একজন এইখানে থানার মধ্যে উচ্চ স্বরে পুলিশকে, ওসিকে এবং আরও কয়েকজন অফিসার ছিল তাদেরকে বলতেছে যে আমরা সন্তোষের লাশ জ্বালিয়ে দিয়েছি, রাইট? এটা একটা ফৌজদারি অপরাধ। এই জিনিসটাকে বুঝতে পেরেছি। তদন্ত করা হয় নাই, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এবং তদন্ত করা উচিত ছিল যে আপনি দাঁড়াই দিচ্ছেন কি অপরাধ ছিল যে হচ্ছে মারছে, ঠিক আছে, আপনি তো এই জি, জি। ইনভেস্টিগেশন শুরু করবেন। তদন্ত করে প্রকৃত অর্থে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়টি আসলে বিচার হওয়া উচিত, আপনি এমনটি মনে করছেন। মাসুদ কামাল ভাই, এই বিষয়টির সাথে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন উদাহরণ সামনে আসলো, আরও অনেক বিষয় যেটি আপনি জানেন, সেই সাথে একটি বিষয় যদি বলি, এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে ফ্যাসিবাদ বিদায়ের পর যে স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের প্রত্যাশা তারা করেছিলেন এখন আসলে তার উল্টো চিত্র দেখছেন। এই পরিস্থিতিতে আসলে এতগুলো বিষয়ের সাথে আবার যদি প্রশাসনেরও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, আসলেই সামনের দিনগুলো কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে আপনার বিশ্লেষণ বলে? সামনে কোনো আশাবাদ আমি দেখি না। দেখেন, হাসনাত আবদুল্লাহ বলতেছে যে এগুলো হয়েছে, তো এই গত যে 1.5 বছর, প্রায় 1.5 বছর, 1 বছর 4 মাস 5 মাস ওরা কি করছে? ওরাই তো প্রশাসনকে সাজাইছে। ডিসি বদলিগুলি কে করছে? এই ছাত্র প্রতিনিধিরাই করছে। সবাই জানে সমস্ত জায়গায় এদের অবস্থান ছিল। এখন উনি বলবেন যে আমি কই না, আমি কই না, আপনি ইয়ার দোস্তরা করছে, আপনার বন্ধু বান্ধবরা করছে, তারাই তো করছে, আপনাদের সরকার করছে, আপনারা যাকে সরকার হিসেবে নিয়োগ করেছেন তারা করছে। তো তার দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন এটা আপনি কাকে শোনাচ্ছেন? এখন যে আপনি বলেন যে এটা ঠিক মতো হয় না, দলীয় প্রভাব আছে, তো এই কথাটা আপনি কাকে শোনাচ্ছেন? অভিযোগটা কাকে করছেন? এই সরকার আপনাদের কথা অনুযায়ী পুলিশ চলে। আপনার পুলিশকে যখন তখন ধমকান, আবার অন্য সরকারের কথা, আপনাদের অন্য সচিবকে রাজনৈতিক দলের কথা ধমকান, বলে। আপনারা আপনার সচিবকে নামাই দেন, ডিসিরে বদলি করেন, আপনারাই তো করছেন। ও সে করতে পারবে? তারা করে নাই, তারাই করছে। এখন নিজের সুবিধা যখন না হয় তখন অন্যের উপরে দোষ চাপায়। সেই দোষ কার উপরে চাপায়? সরকারের উপরে চাপায়। এই সরকার কে নিয়োগ করছে বলেন? কে নিয়োগ করছে? দায়িত্ব আপনাদের। পরবর্তীতে উপদেষ্টাদেরকে নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, আতাতের কথা বলেছেন, ভেতরে ভেতরে আতাত হচ্ছে এরকম কথা বলেছেন। এর আগে আমরা দেখেছি তারা এমনটিও বলেছেন যে বিএনপি জামায়াত প্রশাসনকে কুক্ষিগত করে রেখেছে বা এই ধরনের কথা, যদিও এখন আবার জামাতের সাথে জোটেও এসেছে। এই পরিস্থিতিগুলো আসলে মানে এই জোটটাকে আপনি কিভাবে দেখছেন এত কিছুর পরে? শুনেন, এই জোট এটা হওয়ারই কথা ছিল, তবে এখন যেটা হয়েছে এটা হয়ে নিয়ে মানুষের কাছে প্রমাণ করছে যে আসলে এরা সবাই ভাই এক জায়গায় একটা পয়েন্টে সবাই এক। সেটা হলো আমার এমপি হইতে হবে, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি ক্ষমতায় যাব, তাদের মূল লক্ষ্য এটাই। তাহলে নতুন বন্দোবস্ত পরিবর্তন এই কথা নতুন বন্দোবস্ত মানে প্রমাণ করা যে আমি এই কাজটা করতে চাই। নতুন বন্দোবস্ত মানে প্রমাণ করা যে বলে না রাজনীতির নতুন বন্দোবস্ত কি পাইছেন না ভাই, পার্থক্যটা কি? ওই কিছু গালাগালি ছাড়া। এই গালাগালিটাই আমার কাছে মনে হয় নতুন বন্দোবস্ত। কি কি জিনিস ছিঁড়া ফেলায়, ওটা হলো নতুন বন্দোবস্ত ওদের। আরেকটা হলো গিয়ে যে আমি এতদিন বলছি বৈষম্য বিরোধী অমুক তমুক, আমি হলাম বৈষম্যের রাজা, এরা সব বৈষম্য করবে, এটা কিছু হবে না। বৈষম্য বিরোধিতার নামে সব এখন বৈষম্যের প্রতিযোগিতায় নেমে গেছে। আপনি এমপি হওয়ার কথা বলছিলেন, মানে এমপি হয় যদি মূল লক্ষ্য হবে, সেক্ষেত্রে বিএনপি কি জামাতের চেয়ে তাদের জন্য সেফ লোকেশন হতো কিনা? ছিল, বিএনপি তাদেরকে নেয় নাই, কেউ নেয় নাই। বিএনপি হিসাব তো ভাই ক্লিয়ার। আমি একজন লোকের সঙ্গে নির্বাচনী জোট করব, কেন করব? সে কি আমার জন্য 2টা ভোট বাড়তে আনতে পারবে? এনসিপি কোনো ভোট ব্যাংক আছে বলেন? নাই, কোথাও নাই। তো এনসিপিকে বিএনপিকে, এই বিএনপি তো ভাই রাজনীতিটা বুঝে, তাদের হিসাব হলো এনসিপি তো আমার জন্য কোনো রকম বাড়তি ভোট আনতে পারবে না, বরং এনসিপি আমার জন্য মাথা ব্যথা। এনসিপিকে নেওয়া মানে বাড়তি কোনো ভোট পাওয়া না। এনসিপিকে নেওয়া মানে দুর্নীতির দায়ে অভিযুক্ত লোকগুলিকে নিজের সঙ্গে একীভূত করা। এই দায় তারা নিবে কেন? তাহলে আপনি বলবেন যে জামাত কেন নিল? এটাও বলি, জামাতের নেওয়ার কারণ হলো জামাত যত কিছুই করে না কেন 71 তার পিছু ছাড়ে না। জামাত যত কিছুই বলে 71 তার পিছু ছাড়ে না ভাই, একদম 18 মতো তার পিছনে লেগে আছে 71। কারণ 71 ছাড়ানোর জন্য তার দরকার 24। সে বলে যে 24-এর আন্দোলনকারীরা আমাদের সঙ্গে আছে, এইটা বলে সে 71-কে ছাড়ানোর চেষ্টা করতেছে।
কিন্তু আমি বলি জামাতের জন্য ভুল যেটা হয়েছে, জামাত এনসিপিকে নিয়ে ভোটের হিসাবে একটা মারাত্মক ভুল করছে। সেই ভুলটা আমি বলি আপনাকে, 2024-এর পরে, 24 আগস্টের পরের থেকে জামাত কিন্তু সারা দেশে নানাভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে, যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে নানাভাবে কিন্তু প্রোটেকশন দিয়েছে। প্রোটেকশনটা দিয়েছে কেন? তাদের বিরুদ্ধে মনে করেন চাঁদাবাজি, অমুক তমুক, যেটা বিএনপি শুরু করছিল, মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা, ভুয়া মামলা করছে না অনেকগুলো, গণমামলা, এইগুলোর ক্ষেত্রে তাদেরকে জামাত প্রোটেকশন দিয়েছিল। কেন? ভালোবেসে দেয় নাই। হিসাবটা ছিল এদের ভোটগুলি আমরা পাবো, এবং সেই পাবো বলে ওইটারই কিন্তু রিফ্লেকশন আপনি দেখছেন ডাকসু, রাকসু, জাকসুতে। আচ্ছা ফাইন, এখন আপনি বলেন তো, আওয়ামী লীগের কাছে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা তো এখন রাজনীতি করতে পারতেছো না, তোমাদের সরকারও পতন ঘটছে, এখন যে সমস্ত দলগুলি মার্কেটে আছে, বাজারে আছে, এদের মধ্যে তোমাদের এই দুরবস্থার জন্য তোমরা কাকে বেশি দায়ী করো? ওরা চোখ বন্ধ করে বলবে এনসিপিকে আমরা দায়ী করি। ওদের দলকে যখন স্থগিত ঘোষণা, ওদের কর্মকাণ্ড স্থগিত করলো, তখন আন্দোলন করছে, কি হাসনাত আব্দুল্লাহরা করছে না? এখন এটা তো এখন বুঝতেছে এটা জামাতি করাইছে, কিন্তু তখন তো মানুষের মধ্যে ধারণা ছিল ওরাই করতেছে। তো এনসিপির প্রতি আওয়ামী লীগের কিন্তু কোনো ধরনের মায়া মহব্বত নাই। কিন্তু এনসিপি যখন জামাতের সঙ্গে একীভূত হয়েছে, তখন জামাতের যে কিছু কিছু ভোট ছিল, সিম্পেথি ভোট পাইতো অথবা কৃতজ্ঞতা বশত কিছু ভোট পাইতো, সেই ভোটগুলি জামাত পাবে না। এর আগে এনসিপির পক্ষ থেকে আরেকটি কথাও বলা হয়েছিল যে জামাত এবং বিএনপি তারা আওয়ামী লীগের ভোটগুলোকে গ্র্যাব করার চেষ্টা করছে, এই ধরনের কথা বলা হয়েছিল। হ্যাঁ, বলা হচ্ছে, এটা সবাই, তো উনি বললেনই গনিমতের মাল, ওই কথার অর্থটা কি? মানে এখনো কি সেই চেষ্টাটা ওই চেষ্টা তারা সবসময় করবে। কিন্তু আপনি আওয়ামী লীগের তো বোকা মনে করেন না যে তুমি আমার ব্যবহার করবো, আমি ব্যবহৃত হতে থাকবো, এত সহজ না রে ভাই। আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেই এটা দেখেন সামনে। আওয়ামী লীগ, আমি আবারও বলি, আওয়ামী লীগের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে এই নির্বাচনের ফল কি হবে না কিভাবে হবে, চেহারা কি হবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি, আরেকটা বিরতি সময় আছে। প্রিয় দর্শক, সময় হলো আরেকটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বাংলা টকে। কথা বলছি কেমন হবে নির্বাচন এই বিষয়ে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা এতক্ষণ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি, অনেকগুলো সমস্যা বা প্রশ্ন আপনারা উত্থাপন করেছেন। এখন প্রশ্ন হলো যে সবাই কিন্তু, সাধারণ মানুষ চায় যে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেক্ষেত্রে আগামী নির্বাচনের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে কোন চ্যালেঞ্জটা মনে হয় আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এবং কোন জায়গাটাতে নজর দিলে বা সমাধান করলে বা কিভাবে সমাধান করলে যেই বিষয়টি সাধারণ মানুষ চাচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন, সেটি সম্ভব হবে? এইরকম কি পরামর্শ থাকবে আপনার? শোনেন, নির্বাচনের থেকেও বড় হচ্ছে কি, নির্বাচনের পরে যারা এই ক্ষমতায় আসবে তারা কি আমার উপরে চাঁদাবাজি করবে, এই ভয়তে সাধারণ লোক কাঁপে যে কোন দল বা কোন ব্যক্তি এমপি হয়ে যাবে, হয়েই কিন্তু চাঁদাবাজি শুরু করে দেবে। এই তার পাস্ট এগুলি, এটাই কিন্তু সবচেয়ে বড় যে তারা প্রতিনিধি হয়ে আসেন, যেই নির্বাচনটা হয়ে যায় এই 2 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার পরেই তারা জনপ্রভু হয়ে যান, মাস্টার। চাঁদা দাও, এইটা দাও, সেটা দাও, ডেভেলপমেন্ট ওয়ার্ক, সব কিছু। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা কি সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে যে ভবিষ্যতে এরকমটি হবে না? কে আসবে, কে এসে কি করবে না করবে? প্রি ইলেকশন চাঁদাবাজি যে চলতেছে, সেটাও তো আছে। এটা তো চাঁদাবাজি তো এখনো চলতেছে না। অনেকেই তো ক্যাম্পেইন ফাইন্যান্স করতেছে, মামলা কইরা সে মামলা টাকা দাও, মামলা থেকে ছাড়াই দেবো। এগুলো তো ক্যাম্পেইন ফাইন্যান্সও তো করতেছে কিছু কিছু লোকজন। তারা অনেকে চাঁদাবাজি করতেছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্যই অনেক মানুষ, সবাই যে উদ্গ্রীব হয়ে বসে আছে এই ইসের জন্য, ইলেকশনের জন্য, তা কিন্তু অনেকে ভয় পায় যে ইলেকশন হওয়ার পরে আমাদের উপর জায়কে বসবে। আর একটা জিনিস হলো, যেটা মাসুদ কামাল সাহেব বললেন, যে আওয়ামী ভোটার, আওয়ামী লীগ নাই, নৌকা মার্কা নাই, শেখ হাসিনা নাই, বা তার আত্মীয় স্বজন বা তার আশেপাশের লোকজন নাই, কিন্তু কয়েক কোটি আওয়ামী লীগের ভোটার রয়ে গেছে। এই ভোটাররাও কিন্তু দেখবে যে কোন দল কিংবা কোন ব্যক্তি এমপি হইলে বা কোন গ্রুপটা এমপি হইলে আমার উপরে আবার এক্সট্রা মামলা না হয় বা আমাকে শান্তিতে থাকতে দেবে কিনা, এই জিনিসটা কিন্তু বড় জিনিস। যে পার্সেন্টেজটা বা যে সংখ্যার কথা ধারণা করা হচ্ছে, সেটি কি এই যে গণ অভ্যুত্থানের পরে, গত জুলাইয়ের পর
কিছুটা কি কমেছে কিনা সেই পার্সেন্টেজ? মানে আওয়ামী লীগের ভোটার জি কমছে জি, কিনা? ভোটারের সংখ্যা কমেছে। অফকোর্স কিছু কমছে। যারা মনে করেন যে, আমি তো জানি যে আমাদের শিবচরেরই প্রায় ৩,০০০, শিবচর থেকে ৩,০০০ লোক পলায় আছে ঢাকায় বা অন্যান্য জায়গায়, বা আড়ালে আবডালে আছে, এরকম সব থানায় আছে। তো এই সংখ্যাটা তো ভোট দিতে যাবে না, কিন্তু এরা তো হয়তো 2%, 5%-এর মতো ভোটার। অ্যাকচুয়ালি বাংলাদেশের লোকেরা ভোট কিন্তু নষ্ট করে না, এটাও সঠিক এই কথা, যে ভোট তারা একজনকে দিবে ওই ক্যালকুলেশনে, যে এ যদি এমপি হয় সে কি ভালো লোক না ক্লিক বাস লোক, সে কি অলরেডি আমার উপরে চাঁদাবাজি করতেছে কি করতেছে না, সে কি আমাকে হুমকি দিচ্ছে। এই যেমন একজন দেখলাম, এক ভদ্রলোক হুমকি দিল যে আপনারা যারা আওয়ামী লীগার এবং যারা সনাতন ধর্মাবলম্বী, তারা যদি আমাদেরকে ক্ষমতায় ভোট না দিয়ে ক্ষমতায় না আনেন, তাহলে দেশেই আমি থাকতে দেবো না। এরকম হুমকি কিন্তু হচ্ছে। তো এইগুলি হচ্ছে প্রিলুড, এগুলির উপর ভিত্তি করেই কিন্তু ভোটাররা মানুষ ভোট দিবে। আগামীতে ভোট দিবেন। কিন্তু মাসুদ কামাল, আপনার কাছে প্রশ্ন হলো যে মানুষ ভোট দেবে, কিন্তু ভোট নিয়ে যে ভীতিটা তৈরি হয়েছিল এক ধরনের মানুষের মাঝে, তো সেই ভীতিটা এবার কাটবে কিনা আপনার কাছে কি মনে হয়? ভীতিটা সবার মধ্যে কাটবে না। যে আওয়ামী লীগের যারা ভোটার, তাদের মধ্যে তো ভোটের ভীতিটা কাটবে না, তারা তো ভোট দিতে যাবে না, ভয় থাকবে। মনে করেন আওয়ামী লীগের একটা উপজেলা বাদ দেন, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের যে কমিটি, সেই কমিটি প্রায় সবার নামে একাধিক মামলা আছে। তারা তো জানবে আমি ভোট দিতে গেলে আমি ওখান থেকে অ্যারেস্ট হয়ে যেতে পারি, আমাকে হয়তো গণপিটুনি দেওয়া হতে পারে, আমাকে মবের দ্বারা আক্রান্ত হতে পারে, এরকম হতে পারে। সেই ভয়ে তারা হয়তো ভোট দিতে যাবে না, ওই ভীতিটা ওখানে থাকবে। কিন্তু ভোট যেটা হবে সেটা তো হবে। আমার না কেন যেন মনে হয় যারা ভোট দিতে যাবে, এই ধরেন আপনার বিএনপি, জামাত অথবা অন্য অন্য দল, আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যারা ভোট দিতে যাবে, তারা যে ভোটটা দিতে চায় সেই ভোটটা দিতে পারবে, এটা আমার মনে হয়। এটা আপনি যদি বলেন যে তুমি প্রমাণ করো, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার মনে হয় পারবে। বিএনপি মানে খুব বেশি একটা ভোট চুরি করবে অথবা ভোট ডাকাতি করবে আমার কাছে মনে হয় না। জামাত তো মনে হয় করবে না, মানে সবার মধ্যে একটা ভয় থাকবে। কারণ অনেক অস্ত্র কিন্তু মানুষের হাতে হাতে আছে, এখন অস্ত্র যেগুলো লুট হয়েছে তার কিন্তু খুবই কম উদ্ধার হয়েছে। কিন্তু এই সংশয় নিয়ে সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারা আসলে যাবে মানে কতটুকু তারা risk ভোট নেবে দিতে ভোট কেন্দ্রে গিয়ে? যাবে যদি ভোটের আগে আগে এক সপ্তাহের মধ্যে কোনো রকম অঘটন না ঘটে। ধরেন ভোটের আগের দিন, 2 দিন 3 দিন আগে মনে করেন বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে বোমা টোমা ফুটলো, তাহলে সাধারণ মানুষ আর যাবে না। কিন্তু এটাও না ফুটার আমি সম্ভাবনা দেখি দুটো কারণে। 1 নম্বর কারণ হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ভোট প্রতিরোধের কোনো আহ্বান আসে নাই। আওয়ামী লীগের কাছ থেকে ভোট প্রতিরোধের কোনো আহ্বান এখন পর্যন্ত আসে নাই, আমি দেখি নাই। আওয়ামী লীগের ভোট দিতে চায়, আওয়ামী লীগ চায় যে নির্বাচনটা হয়ে যাক, আমি যতটুকু বুঝি। কারণ তারা মনে করছে এখন যে অবস্থা আছে, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে এর চেয়ে ভালো হবে, এটা তারা মনে করে বলে আমার ধারণা আর কি। আর দ্বিতীয় হলো নির্বাচনের সময় যদ্দূ শুনেছি আর্মি নামবে। যদি সেনাবাহিনী নামে এবং তারা যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমার মনে হয় যে ওই সমস্ত মানুষের মনে আতঙ্ক ধরারও কর্মকাণ্ড খুব একটা ঘটবে না। সেই হিসেবে মানুষ ভোট দিয়ে যাবে। এখন আওয়ামী লীগ যদি ভোট দিতে যায় তাহলে ভোটের উপস্থিতি হার বাড়বে, আর আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তো আমরা ভোট বর্জন করব, তাহলে ভোটের উপস্থিতি হার অনেক কমে যাবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কোন বিষয়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং এই ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? শুনেন, অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে গুরুত্ব দেওয়ার আর কিছু নাই রে ভাই। ওরা কি গুরুত্ব দিতে পারে এটা আমরা গত 1 বছর 4 মাসে বুঝে ফেলেছি, 4.5 মাসে। ওনারা এই পারে, ওনারা এর চেয়ে বেশি আর পারে না। এখন যে পারে না তাহলে আপনি বলে কোনো লাভ আছে রে ভাই? আমি বললাম এইটা করা পারবে না, তো ওরা তো পারে না, ওরা এইটাই পারে। এবং আপনি নিশ্চিত থাকেন, আমি বলতেছি আপনাকে, যারা আছেন এখনো এদের মধ্যে কিছু কিছু উপদেষ্টা এমনও আছেন যে একদম 12 তারিখ সকালেও পারলে কিছু চুরি করবো। ইলেকশন হচ্ছে এর মধ্যে 2-3টা ফাইল সাইন করে চুরি করবো, এবং তাদেরকেও বলি তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। জি, আরেকটা বিষয় একটু আপনার কাছে একটু অল্প করে জানতে চাই। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যে বিষয়টি বলছিলেন যে পরবর্তীতে আসলে কোনো সরকার নির্বাচিত হয়ে আসলে তারা আসলে কতটুকু সাস্টেইন করতে পারবে, কতদিন সাস্টেইন করতে পারবে, সেই বিষয় নিয়ে একটা সংশয় রয়ে গেছে। কিন্তু বলা তো হচ্ছে যে জাতীয় সরকার করা হবে বা সকলে মিলে একটা সরকার পরিচালনা করা হবে। এই ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। জাতীয় সরকারের কনসেপ্টটা না আসলে অপ্রয়োজনীয় কনসেপ্ট। বিএনপি কি জামাতকে নিয়ে সরকার করবে? যদি করে ওই সরকার আমি চাই না। আমি একটা শক্তিশালী বিরোধী দল চাই, যারা সরকারের ভুল ভ্রান্তিগুলো ধরাই দেবে, সরকারের সমালোচনা করবে। মারামারি করা চাই না, মানে সরকার যা করবে সবই বিরোধিতা করবো তা না।
সরকারের কোনো ভুল টুল থাকলে তারা সেটা লজিক্যালি ক্রিটিসাইজ করবে, এরকম একটা বিরোধী দল আমি চাই। কিন্তু জাতীয় সরকারের দরকার নাই রে ভাই। সরকার বিএনপি তার জোট নিয়েই করুক, যদি জামাত জিতে জামাত তার জোট নিয়েই করুক, কিন্তু একটা বিরোধী দল থাকুক জি, এবং তারা ঠিকঠাক মতো তাদের কাজটা করুক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ডক্টর মনজুর আহমেদ চৌধুরী, আপনি কি পরিশেষে কিছু বলতে চান কিনা, যোগ না করতে চান? দেখেন, আমরা তো প্রায় 1 ঘন্টা আলোচনা করলাম নির্বাচন নিয়ে, কিন্তু নির্বাচনের দিনে কিন্তু গণভোট আছে। গণভোট সম্বন্ধে একটা প্রেডিকশন করি, নির্বাচন সম্বন্ধে করতে পারবো না কোন দল উইন করবে। গণভোট ফেল করবে, এইটা আমি দেখতেছি যে গণভোটে ভোট সংখ্যাও খুবই কম হবে এবং মানে কারণটা কি, ফেল করবে কেন? ফেল করবে কারণ গণভোট তো লোকে বুঝে না, এক, এবং অনেকে এগ্রি করে না। আমি এগ্রি করি না, আমি যেমন দ্বিকক্ষ বিশিষ্ট, আই ডোন্ট এগ্রি। এবং আপনার যে ওইখানে এই আছে যে আমি যদি বলি, তাহলে এই যে জুলাই সনদের 30টা ধারা আছে, সেখানে কনস্টিটিউশনে আপনার সব কিছু চেঞ্জ করে নতুন কনস্টিটিউশন করবে, এবং এগুলো আমি এগ্রি করি না। সুতরাং আমি তো না ভোট দিব, আমি না ভোট দিব। সুতরাং আপনি পরিষ্কারভাবে বলেছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।